প্রশ্ন করছি, সবাই কি শুনতে পাচ্ছেন আমার কণ্ঠ? আচ্ছা, এই টেবিলে এমন কেউ কি আছেন যার প্রিয়জন নেই বা আপনজন নেই? আমি নিশ্চিত নেই। আচ্ছা, এই টেবিলে প্রিয়জন নেই, আপনজন নেই, এমন কেউ কি আছেন? প্রশ্নই ওঠে না। আপনারা তো অন্তত এই লেখকের জীবনে প্রিয়জন, আপনজন। সুতরাং আপনারা কেউই বলতে পারবেন না যে আমার জীবনে প্রিয়জন নেই, আপনজন নেই। কিন্তু যদি কেউ বলে আমার জীবনে প্রিয়জন নেই, আপনজন নেই, কিন্তু আমার বিত্ত আছে, বৈভব আছে, ক্ষমতা আছে, আমি বলবো আমি দুঃখিত। তোমার জীবনে যদি প্রিয়জন আর আপনজন না থাকে, তাহলে তোমার বিত্ত, বৈভব, ক্ষমতা সবকিছু মিলেও তোমার জীবন অর্থহীন, আনন্দহীন, এবং এ জীবনের নাম ঠিক জীবন বলা যাবে না। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে অঙ্কটা কিন্তু এমন দাঁড়াচ্ছে যে এখানে আমরা সবাই যারা আছি, অন্তত এই ঘরে আমরা এখানে যারা আছি, তাদের প্রিয়জন আছে, আপনজন আছে। আচ্ছা, যদি পৃথিবীটাকে একটা ঘর ধরা যায়, 8 বিলিয়ন মানুষ, সবার কি প্রিয়জন আছে? সবার কি আপনজন আছে? না থাকতে পারে, কিন্তু এই ঘরে যারা আছেন তাদের সাথে একটা জিনিস পুরো পৃথিবীর সকল মানুষের মিল আছে, আর তা হচ্ছে দুটো বিষয়। প্রথম জন্ম, দ্বিতীয় মৃত্যু। জন্ম এবং মৃত্যু প্রতিটি মানুষের জীবনে আসে, আর মাঝের এই যে জীবন যাপিত অথবা যাপন করতে যাচ্ছি, সেই জীবনের সবচাইতে বড় সম্পদ হচ্ছে প্রিয়জন, আপনজন। সবাইকে স্বাগত জানাচ্ছি উষ্ণ করতালি দিয়ে। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারই মাঝখানে আমরা পেয়েছি স্থান। ধন্যবাদ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা তো এসেই গেছেন ওয়েস্টিনের আজকের এই বলরুমকে। আমি বলছি ঘর, কারণ প্রিয়জনরা যেখানে থাকে চার দেয়ালে সেটি হয়ে ওঠে ঘর, বাড়ি, নিজের একদম অন্তরের একটা জায়গা। আর সেভাবে ভেবে নিচ্ছি যে আজ আমরা একেবারে নিজের মতো করে নিজেদের জায়গায় আছি। প্রিয়জনেরা, আপনজনেরা, তাদের মধ্য থেকে জেনেই তো গেছেন যে আমরা কোথায় এসেছি, কেন এসেছি, আগেই জেনেছেন। তো সেখানে এই চেয়ারগুলোতে আমি বসবার জন্য আপনাদের মধ্য থেকে কিছু প্রিয়জন, আপনজনকে মঞ্চে ডেকে নিচ্ছি। আপনারা প্রস্তুত আছেন তো? সুন্দর মোড়ক আমরা দেখতে পাচ্ছি, একটি বই আমরা দেখতে পাচ্ছি, তার পেছনে প্রকাশক মাঝার ভাই এবং তার দল কি পরিশ্রম যে করেছেন। কোনো একটা বইয়ের পিছনে একজন প্রকাশক, একটি প্রকাশনা দল এত পরিশ্রম করতে পারেন, এত ভালোবাসতে পারেন, আমি নিজের চোখে না দেখলে আমি তা বিশ্বাস করতে পারতাম না। মাঝহারুল ইসলাম, প্রধান নির্বাহী, অন্নপ্রকাশ, আপনাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। নন্দিত লেখক ইমদাদুল হক মিলনকে আমি এখানে দেখতে পাচ্ছি, হাত ধরে বলছিলেন আমাদের এই হাত ধরা ... আপনাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা যাকে বলেন নায়ক, আমাদের প্রজন্ম বলে মহানায়ক, আফজাল হোসেন, মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আজ কিন্তু তিনি নায়ক না, আর কারণ আফজাল হোসেন নায়ক তো বটেই, আজকে তিনি যে প্রচ্ছদটি করেছেন, এই যে তার হাতে আঁকা শিল্প, এটি হচ্ছে আজকের নায়ক, বইটি হচ্ছে আজকের নায়ক। স্বাগত জানাচ্ছি আফজাল হোসেন আপনাকে, যার অনেক কিছু আমরা দেখলাম এখানে, তার পরিবার, তার মেঘনা, তার মোহনা, তার কণা, তার বাংলাদেশ, তার প্রিয়জন, তার আপনজন, সেই ফরিদুর রেজা সাগরকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। 70-এও ছেলে মানুষ ফরিদুর রেজা সাগর, সময় চিনতে চিনতে, মানুষ চিনতে চিনতে যিনি বড় হয়েছেন, ফরিদুর রেজা সাগর। আমরা আমাদের অতিথিদেরকে পেয়ে গেছি। আজ আমি বইটি যখন প্রথম বইটি ভূমিষ্ঠ হয়েছে, সেই মুহূর্তে আমরা এখানে যারা আছি আমরা ছুটে চলে গেছি চ্যানেল আই সেই প্রাঙ্গণে, এবং সেখানে গিয়ে বইটি কার আগে আমি নিতে পারবো এমনি ভাবনা থেকে বইটি মোটামুটি চিল যেভাবে ছো মেরে নিয়ে যায়, সেভাবে আমি বাড়িতে চলে গেছি। এবং বাড়িতে গিয়ে পুরো বই পড়তে পড়তে শুধু আমার মনে হয়েছে আজকের আলোচনার বিষয় শুধু একটাই, প্রিয়জন কি, প্রিয়জন কে, আপনজন কি, আপনজন কে। শুরুতেই আমি লেখক আপনার কাছেই যেতে চাই। আপনার প্রিয়জন কে, আপনজন কে আমরা তো পর্দায় কিছুটা দেখেছি, আসলে এই যে আপনি লিখেছেন, এই প্রিয়জন কারা, কে, অথবা প্রিয়জন না থাকলে জীবনটা কেমন হতে পারত? মানে বইটা এখন পর্যন্ত আমি নিজে পুরোটা দেখিনি,
আমার মনে হয় যে প্রিয়জন আপনজন কে, এটা আমরা আলোচনা শুরু করার পরই বেরিয়ে যাবে। তবে এখানে যারা আছেন প্রায় 95% প্রিয়জন আপনজন, কিন্তু এর মানে এই নয় যে তারা প্রিয়জন আপনজন না, তারা প্রিয়জন আপনজন বটেই। এবং প্রিয়জন আপনজন পরবর্তী পর্যায়েও তারা থাকবেন। মাজার বলেছে এক জায়গায় গিয়ে থামতে হবে, ফলে 100 জনে আমরা থেমেছি, কিন্তু আসলে প্রিয়জন আপনজন থেমে থাকে না, তারা আমাদের মাঝখানেই থাকে, আমার সঙ্গেই আছে। এটা প্রথম কথা। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এমন একটি উদ্যোগ আপনি নিয়েছেন, আমাদেরকে নতুন করে ভাবতে শিখিয়েছেন। জীবন আর মৃত্যুর মাঝের জীবনে আসলে সবচাইতে গুরুত্বপূর্ণ কি প্রিয়জন আর আপনজন? প্রশ্নটি আমি ছুটছি ইমদাদুল হক মিলন আপনার কাছে। এর তো কোনো জবাব হয় না আসলে। প্রিয়জন আপনজন ছাড়া মানুষ বাঁচে কি করে, চলে কি করে? এই পৃথিবীতে মানুষ জন্মেছে অন্যের হাত ধরে, বড় হয়েছে অন্যের হাত ধরে, জীবন চলার পথে বহু মানুষের হাত ধরে এগিয়ে চলেছে। এরা প্রত্যেকেই প্রিয়জন এবং প্রত্যেকেই আপনজন। সাগর হয়তো 100 জনের কথা লিখেছে, সাগর হয়তো আরও 100-200 জনের কথা লিখতে পারবে। এই যে এখানে সাগর বললেন যে এখানে তার 95% মানুষই তার প্রিয়জন আপনজন, আমাদের প্রত্যেকেরই কিন্তু সেটাই মনে হয়। আফজালেরও তাই মনে হবে, আমারও তাই মনে হচ্ছে যে এখানে যারা আছেন 95% মানুষই আমাদের প্রিয়জন এবং আপনজন। সারা দেশ ধরে, সারা দেশব্যাপী এরকম হাজার হাজার প্রিয়জন আপনজন আমাদের আছে। মানুষের আপনজন এবং প্রিয়জনটা থাকতে হয়। মাজারুল ইসলাম, আপনার কাছে যাচ্ছি। এই বইটি যখন আপনি প্রথম ভাবছেন এমনি একটি বই 100 জনে সীমাবদ্ধ করবেন, সেই প্রেক্ষিতে আপনাকে একটা খুব কঠিন প্রশ্ন করবার আগে সহজ প্রশ্ন করছি যে এই বইটি কেমন আপনি কল্পনা করেছিলেন এবং সেখানে আপনি পৌঁছতে পেরেছেন কিনা? প্রিয়জন আপনজন, আপনাদের সবাইকে আজকের এই প্রকাশনা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। শুরুতেই এই বইটি নিয়ে আসলে এই বইটা একটা ইতিহাসের অংশ হয়ে গেছে, কারণ আপনারা অনেকেই উপস্থিত ছিলেন আজ থেকে প্রায় 4 মাস আগে এরকমই একটি হোটেলের বলরুমে বাংলাদেশে প্রথমবারের মতো কোনো বইয়ের প্রচ্ছদ উন্মোচন হয়েছিল বই প্রকাশের 4 মাস আগে। এটি বাংলাদেশে কখনো হয়নি। আমরা পার্শ্ববর্তী দেশে দেখেছি, আমি পৃথিবীর উন্নত দেশগুলোতে দেখেছি, যে ফ্রাঙ্কফুর্ট বইমেলাতেও দেখেছি যে কোনো গুরুত্বপূর্ণ লেখকের বই আসার আগেই তার প্রচ্ছদের উন্মোচন হচ্ছে। সেই ধারণা থেকেই আমি সাগর ভাইয়ের সঙ্গে কথা বলি, লেখকের সঙ্গে কথা বলি, ফরিদুর রেজা সাগর, এবং উনি এই নতুন চিন্তা ভাবনাটাকে স্বাগত জানান। আমরা এটা করে এসেছি। এরপরে প্রশ্ন হচ্ছে যে এই যে প্রিয়জন আপনজন, ফরিদুর রেজা সাগরের প্রিয়জন আপনজনের সংখ্যা যে কত, সেটা আসলে সংখ্যায় প্রকাশ করা খুব কঠিন, কিন্তু প্রকাশনার সীমাবদ্ধতার কাছে আমাদেরকে একটি জায়গায় এসে থামতে হয়েছে। সেটি 101টা ফিগার নির্ধারণ করা হয়েছে যে 100 জনকে নিয়ে এই বইটি প্রকাশ হবে। এখন প্রশ্ন হচ্ছে, বই তো অসংখ্য বই, বাংলা একাডেমি বইমেলার হিসাব মতে প্রতি বছর প্রায় 4 থেকে 5 হাজার নতুন বই প্রকাশিত হয়। আমরা চেয়েছিলাম, কতটুকু পেরেছি জানি না, কিছুক্ষণ পরে আপনাদের হাতে বইটি যাবে, আপনারা দেখবেন যে এই বইটিকে কিভাবে এটার নান্দনিক সৌকর্য বৃদ্ধি করে বাংলাদেশের ইতিহাসে একটি সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি প্রকাশনা করা। এই বই নিয়ে আমরা, এর সঙ্গে যুক্ত আছেন আমাদের বিশিষ্ট আমাদের অভিনেতা, চিত্রশিল্পী, কথা সাহিত্যিক, কবি, অনেক পরিচয়, আফজাল হোসেন, যিনি এই বইটির নান্দনিক প্রচ্ছদটি করেছেন। আমরা এই বই নিয়ে মনে হয় 50টির উপরে আমরা শুধু ডামিক তৈরি করেছি বিভিন্নভাবে, যে কীভাবে এটাকে একটু ব্যতিক্রম ধর্মী কিছু করা যায়। সব শেষে এসে যেটিতে দাঁড়িয়েছে সেটি হচ্ছে প্রচ্ছদে আমরা কি করি, কাগজ, আর্ট পেপার, ম্যাট পেপার, আর্ট কার্ড, এগুলো দিয়ে প্রচ্ছদ হয়। এই প্রথমবারের মতো একটি বইতে আমরা ব্যবহার করেছি চট, বাংলাদেশের ঐতিহ্যবাহী সোনালী আঁশ, সেই চট দিয়ে এই প্রথমবারের মতো একটি বইয়ের প্রচ্ছদ হয়েছে। এরপরে বইয়ের নান্দনিক সৌকর্য যেটা, সেই বিষয়টা নিয়ে আফজাল ভাই কথা বলবে। আমরা গত পরশুদিন আমি নিজেও প্রথম বইটি দেখেছি, একটি বই আমরা হাতে পেয়েছিলাম, এবং সেই বইটি নিয়ে চ্যানেল আইতে উচ্ছ্বাস কারাকারি, কে আগে দেখবে, হ্যাঁ, সেখান থেকে
আমি মনে করি যে কিছুক্ষণ পরে আপনাদের হাতে বইটি যাবে, আমরা সবাই মিলে আজকে এখানে একসঙ্গে বইটির মোড়ক উন্মোচন করব, তখন আপনারাই বলবেন এটির নান্দনিকতা নিয়ে। একটা খুব কঠিন প্রশ্ন ছিল আমার কাছে, বাট ব্যক্তি জীবনে আপনি আমার খুব কাছের বান্ধবীর স্বামী হওয়ার কারণে আপনাকে ছাড় দিয়ে দিলাম। আমার মনে হয় কঠিন প্রশ্নটা এদিকে নিয়ে আসি। আচ্ছা, আমি তার আগে একটু কথা বলি। জি। যখন এই প্রচ্ছদের প্রকাশনা উৎসবটা হয়েছিল, সেটিও এরকম একটি হোটেলে হয়েছিল। সেদিন আমি প্রচ্ছদ শিল্পী আমার বন্ধু আফজাল হোসেন এবং লেখক ফরিদুর রেজা সাগরকে নিয়ে অনেকক্ষণ কথা বলেছি। তো পরে আমি বুঝলাম যে যিনি বইটির প্রকাশক, অন্য প্রকাশ, তিনি আমার অনেক বইয়ের প্রকাশক, এবং আমার যদি স্মৃতি প্রতারণা না করে থাকে তাহলে মাঝহারদের যাত্রা শুরু হয়েছিল আমার বই দিয়ে। যাই হোক, সেটি হচ্ছে যে সেদিন ওই অনুষ্ঠানে আমি সবার কথা বলেছি, সবাইকে ধন্যবাদ জানিয়েছি। অন্য প্রকাশ, মাঝহার, নাসের, কমল, ওদের কারো কথা বলা হয়নি। আমি এই ফাঁকে তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। এবং এটা তো একটা পরিবারের মতো, আমরা যে কারণে নিজের পরিবারের লোককে আবার ধন্যবাদ কি জানাবো। আমার বন্ধুকে নিয়ে এরকম একটি প্রকাশনার জন্য আমি তাদেরকে আসলে কৃতজ্ঞতাও জানাচ্ছি যে তারা এরকম অসামান্য একটি কাজ করতে পেরেছেন। তার মানে বোঝা যাচ্ছে যে ইমদাদুল হক মিলনের হৃদয়ের খুব কাছে আপনারা। যেমন আমরা কিন্তু মাকে প্রতিদিন ধন্যবাদ দিই না, যিনি ধন্যবাদ থেকে বাদ করেন তিনি হৃদয়ের খুব কাছে থাকেন বলেই ধন্যবাদ থেকে বাদ করেন। এবারে কঠিন প্রশ্নে যাচ্ছে, কিন্তু সবাই প্রস্তুত আছেন তো? মানে হচ্ছে এই যে ভালোবাসার কথা বলছি, প্রিয়জনের কথা বলছি, আপনজনের কথা বলছি, আফজাল হোসেন আপনার কাছেই দিচ্ছি, কারণ আমার ধারণা আপনি এর সবচাইতে গ্রহণযোগ্য, সঠিক এবং আমার শেখার মতো একটা উত্তর দিতে পারবেন। আর তা হচ্ছে এই যে আমরা হৃদয়ে মানুষগুলোকে বসাই, তাদের ছবিগুলো, এই যে মুখোশগুলো এঁকেছেন এক একটা এক এক রঙের, কমলা, সবুজ, নীল, এই মুখোশগুলো আমাদের হৃদয়ে বসে থাকে। এরপর কোনো একটা মুখ যখন আঘাত করে, সে আঘাত কি অন্য কেউ আঘাত করার চেয়ে বেশি বেদনা দেয়, নাকি আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে তাকে ভালোবেসে ফেলি? ধন্যবাদ ব্রাউনিয়া আমাকে শিক্ষক হিসেবে গণ্য করার জন্যে। আমাকে দেখে শিক্ষক মনে হয় কিনা জানি না। প্রিয়জন আপনজন নিয়ে গত কয়েকদিন আমরা কথা বলছি। আমি একটু বলি, হয়তো সময় লাগলেও একটু ধৈর্য ধরে শুনবেন, আমার বিশ্বাস। এই বইটার প্রচ্ছদ উন্মোচন হয়েছিল, বাংলাদেশে এরকম ঘটনা নেই, এবং যা নতুন তা যদি ঘটে তাহলে কিন্তু অনেক মানুষ অনেক কথা বলে, অনেক কথা শুনতে হয়েছিল যে প্রচ্ছদ আবার এটার উন্মোচন হওয়ার কি দরকার। আমাদের জীবন বহু গুরুত্বহীন বিষয়ের চর্চা আমরা করি, আর যা গুরুত্বপূর্ণ করে তোলার দরকার তা হয় না। তো যদি কোনো চেষ্টা থাকে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটার দিকে সকলের মনোযোগটা ফিরুক, তাহলে আমার মনে হয় যে একটু সমবেত একটা গোষ্ঠীর উপকার হয়, মানুষ ভালো কিছু নিয়ে চর্চা অনুশীলন করতে পারে। আজকে যদি মাঝহার এরকম আয়োজন করে প্রকাশনার আয়োজনটা না করতো, চ্যানেলের ছাদেও তো কিছু মানুষ বইয়ের উন্মোচন করে একটা অনুষ্ঠান হয়ে যেতে পারতো, কিন্তু তা হয়নি এই কারণে যে চারপাশে আমাদের কিছু মানুষ থাকে যারা প্রিয়জন, যারা আপনজন, লেখকও মনে করেছেন, প্রকাশক মনে করেছেন যে তারা এই প্রকাশনা অনুষ্ঠানে আসবেন, তাদের সামনে এটি উন্মোচিত হবে। তার মানে যে স্বপ্ন নিয়ে, যে ভালোবাসা নিয়ে, যে আবেগ নিয়ে সাগর এটা লিখেছে, সেটির প্রকাশনাটাও তেমনি আবেগ ঘন হওয়া উচিত। তো আমি বিশ্বাস করি যে আপনারা, আমি তাকিয়ে যাদের দেখছি তারা কেবল এই অনুষ্ঠানটা আলোকিত করছেন, একই সঙ্গে যে উদ্দেশ্য সেটিও আলোকিত হচ্ছে। আর ব্রাউনিয়া, একটা কথা আমি বলতে চাই, এটা শিক্ষকের মতো না শোনালেও আমি সাদা বাংলায় বলি একটা বিষয়। যেমন আমার সামনে দাঁড়িয়ে বসে আছেন নাসিরউদ্দিন ইউসুফ। আমার পিতা আমাকে জন্ম দিয়েছেন সেই সাতক্ষীরার পারুলিয়াতে, কিন্তু আরেকটা পুনর্জন্ম আছে, আরেকটা জন্ম হয় মানুষের, সেই জন্মটা কিন্তু এই ব্যক্তি দিয়েছেন। এর মানেটা হচ্ছে কি? এর মানেটা হচ্ছে যে প্রিয়জন আর আপনজন, এটির মানে বোঝার চেষ্টা আমরা করি না। আমার বাম পাশে, আমার ডান পাশে যে মানুষটি আছে, একটা উপলক্ষে যদি তাদের পাই, তাদের উষ্ণতটুকু পাই, তাহলে আমার মনে হয় সকলের একটা বিরাট পাওয়া হয়। যেদিকে ঘুরছি
সেদিকে যে মানুষগুলোর মুখ দেখছি কোনো না কোনোভাবে আমরা আমাদের জীবনকে গড়েছি তাদের সঙ্গে, তাদের সাহায্যে, তাদের উষ্ণতায়। সুতরাং আমি বিশ্বাস করি যে এরকম একটা আয়োজনের খুব দরকার ছিল। কিছুটা আমি শিখে গেছি, আপনার লুকানো ছাত্রী বলতে পারেন, আপনার বিভিন্ন চলা বলায় আমি লুকিয়ে লুকিয়ে শিখে ফেলি। তো এমনি একজন শিক্ষক আমাদের আব্দুল্লাহ আবু সাইদ, তিনি ভালোবাসা নিয়ে আমি যখন তাকে জিজ্ঞেস করেছি, তিনি বলেছিলেন যে খুব কাছের বা ভালোবাসার মানুষকে তার মতো করে ভালোবাসতে হয় এবং তার ভুল ত্রুটি ভালো মন্দ সব নিয়েই ভালোবাসতে হয়। তাহলে আর ওই যে মুখোশটা তুমি বুকে এঁকেছো, সেই মুখোশটার মাঝে যদি কোনো কালো দাগও থাকে, তুমি অন্তত পক্ষে ভালোবাসার আলো থাকলে তা দেখতে পাবে না। আমি আমার আরও একজন গুরু আব্দুল্লাহ আবু সাইদের এই কথাটুকু আপনাদের মাঝে ছড়িয়ে দিলাম। উনি যদি থাকতেন তাহলে ওনাকে আমি হয়তো বিষয়টা আরও গভীরে গিয়ে জিজ্ঞেস করতাম। তো আপনজন আর প্রিয়জন আজকের এই আয়োজনে আমার মনে হয় একটি নায়ক আজ যিনি পিছনে দাঁড়িয়ে আছেন আমরা দেখতে পাচ্ছি, তার ভেতরে অনেকের নাম আছে। লেখকের কাছে আমি যাব। আমার ধারণা যেভাবে আমরা আফজাল হোসেনের এই নির্মিত একটি ডকুমেন্টারিতে দেখলাম 150টা বই, বইয়ের কথা বলা 150, আর 42টা ছোট কাকু, তাহলে তো 10টা প্রিয়জন আপনজন মানেই হচ্ছে সহস্র প্রিয়জন আপনজন। ঠিক আছে ঠিক আছে, অঙ্কটা আমার হয়ে গেছে। মাজার ভাই প্রস্তুতি নেবেন। লেখকের কাছে জানতে চাচ্ছি এর পরের লেখায় আপনি কিভাবে পরিকল্পনা করছেন, অন্তত পক্ষে কতগুলো ভলিউম আসবে বা প্রিয় মানুষেরা কতগুলো আপনি লিখবেন? আমি একটুখানি বলি, সেটা হচ্ছে যে নিশ্চয়ই একটা মানুষের জীবনে 100 জন না, সাগরের মতো মানুষের কাছে আসলে প্রিয়জন হচ্ছে 1000 জন, কিন্তু আমি মনে করি যে শুরুটা 100 জনকে দিয়ে হয়েছে। এবার সাগর বলুন। মানে এই শুরু করতে যারা সাহায্য করেছেন তাদের অনেক ধন্যবাদ। আর আজকে আমি যাদেরকে দেখতে পাচ্ছি তাতে আমি নিজেই বুঝতে পারছি যে আমার আপনজন প্রিয়জনের সংখ্যা আমি আসলেই ভুল করেছি। কারণ এখানে অলমোস্ট কেউই জানেন না যে কে এই বইয়ের মধ্যে আছেন বা নেই। আমার নিজেরও মানে এই বইটা লেখা তো হয়েছে আমার ধারণা 15 বছর ধরে, এবং গত 2 বছর ধরে এই বইটা নিয়ে কাজ করছেন আমাদের অনেকেই। আমাদের আব্দুর রহমান, আফসানা মিমি এবং আমিরুল ইসলাম, তারপরে আফজাল, মাজার, এরা সবাই মিলে এই বইটার জন্য প্রচুর পরিশ্রম করেছেন। এবং 2 বছর ধরে আমি আসলে বইটার খোঁজ রাখার চেষ্টা করিনি, কারণ চেষ্টা করতে গেলেই মনে হতো যে অমুকে বাদ পড়ে গেছে। মাজারের কড়া নির্দেশ ছিল যে 100 জনের উপরে যেন না যাওয়া যায়, এবং এই 100 জনের প্রুফ দেখা যেন যাতে ভুল না হয়। কারণ প্রত্যেকের জন্ম তারিখ আছে, গুরুত্বপূর্ণ দিনগুলোর কথা আছে, নানা ঘটনার কথা আছে। সুতরাং এই পুরো যারা আমাকে গাইড করেছেন তারা সবসময় সাবধান ছিলেন যাতে এই ভুলগুলো বইতে না থাকে। যদিও বইতে একটা ভুল আমরা এর মধ্যে আবিষ্কার করেছি, সেটা হলো ব্রাউনিয়ার জন্ম তারিখ, সেটা বেশ পিছিয়ে দেওয়া হয়েছে। এটা ঠিক কারো উদ্দেশ্য হলো কিনা সেটা আমি জানি না, কিন্তু 1976 সালে ছিল, হয়ে ওর গেছে ওর 81। বছর অনুযায়ী তোমার এখন কত বছর বয়স হলো? আমার ও বয়স যেটা লিখেছে সম্পর্কে ইন্দ্রজিৎ মিলার ব্রাউনিয়ার মামা হন। আমি তো তোকে তুই করে বলি, জি, জি। তোর বয়স কত হয়েছে? 81 সাল দিয়েছে। 81 দিয়েছে। হ্যাঁ, জি। আমার তো ধারণা কমই দিয়েছে। জি, মানে আমি কিন্তু এখন বলি- সাগরের বই নিয়ে মাঝখান থেকে আমি একটু কথা বলি। আমার মনে হয় যে ব্রাউনিয়ার প্রশ্নের উত্তর তো আমরা দিচ্ছি, মাঝে মাঝে আমরা একটু Please. যদি কথা বলি, অনেক প্রসঙ্গ ভুলে যাই। আমি গত মে মাসে সাগরের সঙ্গে আমেরিকাতে গিয়েছিলাম, 15 দিন ছিলাম। তো এই যাত্রা এবং ফিরে আসা মাঝখানকার সময়গুলোতে আমি একজন অন্য রকমের ফরিদুর রেজা সাগরকে আবিষ্কার করেছি। তার সঙ্গে আমার বন্ধুত্ব 73-74 সাল থেকে, তার মানে দীর্ঘ একটা জীবন আমরা একসঙ্গে কাটিয়েছি। আমি খানিকক্ষণ আগে বলছিলাম যে আমরা বন্ধুরা সেই যে পরস্পরের হাত ধরেছি, সেই হাত আমরা আর ছাড়িনি, এবং মৃত্যু ছাড়া এই হাত আমাদের ছুটবে না। যে আমি সাগরকে নানাভাবে, সাগরের কিছু লেখা ওখানে আমি পড়লাম, পিতার প্রিয় মুখ নামে একটি বই পড়লাম, এবং আমি জানলাম যে প্রিয় মুখ নামে সাগরের একটি সিরিজ আছে, 5-6টি বই আছে। তো আমি সেই বইগুলি পড়ার চেষ্টা করলাম, ঢাকায় এসে বইগুলো কালেক্ট করলাম। তো আমার মাঝখানে একটা চেষ্টা আমি শুরু করেছি যে সাগরের ভূতের গল্পগুলো নিয়ে একটি সংকলন তৈরি করা হবে, এবং তার কিশোর গল্পগুলো আলাদা, মানে ভূতের গল্পের বাইরের গল্পগুলো আলাদা করা হবে, তার প্রিয়জন আপনজন আলাদা করা হবে। মানে সাগরের যত রকমের লেখা আছে বিভিন্নভাবে ভাগ করে সেটাকে প্রকাশ করার একটা চিন্তা আমি আমার মধ্যে আছে। তখন আমি সাগরকে বললাম যে তোমার ভূতের গল্প কয়টা? বললো যে আমি তো জানি না। মানে যেটা জিজ্ঞেস করি সেটাই সে বলতে পারে না, বলতে আমি তো জানি না। ও যে লিখে গেছে, মানে আমি তাতে বুঝলাম যে একজন লেখক
ফরিদুর রেজা সাগর যখন লেখেন তখন তিনি একটা ঘোরের মধ্যে থাকেন এবং তার লেখাটা শেষ হওয়ার পরে সেই দিকে তিনি আর ফিরে তাকান না, তিনি অন্য একটি লেখার দিকে তাকান। আমি আমার আমার সামান্য যেটুকু লেখালেখির অভ্যাস আমার, তাতে আমি এটুকু বুঝি যে সাগর একজন ঘোরে থাকা লেখক এবং যারা ঘোরগ্রস্ত লেখক তারা বড় লেখক। আমি আসলে এই কথাটাই বলতে চেয়েছি, সাগর একজন বড় লেখক। হ্যামেলনের বাঁশিওয়ালার মতো ওনারা যেভাবে একটা বন্ধুত্ব নিয়ে বড় হয়েছেন, আমি এবং আমার পরের জেনারেশন কিন্তু আমরা তাদের পেছনে পেছনে হাঁটছি এবং অন্ধ ভক্ত হয়ে আছি। ফরিদুর রেজা সাগর যদি কখনো বলে, এখানে ইফতেখার সুমন, অনন্যা রুমা, ইফতেখার মুনিম আরও অনেকেই আছেন যারা আমরা একসাথে কাজ করেছি, 7 তালা 10 তালার উপর থেকে আমাদেরকে যদি বলতো ঝাঁপ দাও, আমরা কিন্তু অন্ধ বিশ্বাসে ভাবতাম সাগর ভাই যেহেতু ঝাঁপ দিতে বলেছে, ব্যবস্থা একটা আছে, আমরা ঝাঁপ দেব। তো সেই দলটাও তিনি তৈরি করতে পেরেছেন। আমি একটু বলি ব্রাউনিয়া, সেটা হচ্ছে আমাদের দেশ ছাড়া পৃথিবীর যে কোনো দেশের দিকে যখন তাকাই তখন ওই দেশটায় বিভিন্ন ক্ষেত্রে কৃতি কারা, গুণী কারা, একটা দেশের জন্য বিভিন্ন ক্ষেত্রে কারা অবদান রেখেছেন সেটার একটা চর্চা অনুশীলন হয়। তার জন্য প্রজন্ম থেকে প্রজন্ম ওই মানুষগুলোকে চেনে। আমাদের দেশে দুঃখজনক হচ্ছে মাত্র কিছুদিন আগের মানুষটাকে আমরা কেউ চিনি না। তো আমার মনে হয় কি, এই যে প্রিয়জন আপনজনটা লেখা হলো 100 জন, এই 100 জন হয়তো বাড়বে, কিন্তু এই বইটার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটা প্রজন্মের কাছে আর একটা প্রজন্মের পরিচয়টা তুলে ধরা হলো, যে কোন মানুষগুলো কোন ক্ষেত্রে খুব আলাদা করেছিলেন। একজন যিনি সর্বস্থানে গুণী তার কলমে। সুতরাং বিশ্বাস করি যে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে যে মানুষের গুণ কৃতিত্ব বয়ে চলবে, সেটা আর কোনো পথ নেই যখন, তখন এই বইটা অনেক বড় বাহন হয়ে এগিয়ে যাবে। আমাকে আব্দুর রহমান অনেক দিন ধরে বলছিল যে খাবার দাবার নিয়ে একটি লেখা লেখার জন্য। আমি বিচ্ছিন্নভাবে কিছু লেখা লিখেছি, এখন আফজাল খুব চমৎকার একটা লেখা লিখছেন, সেটি আচ্ছা। খাবার দাবার একটু তোমাকে বলে নিতে হবে। খাবার দাবার হচ্ছে মানে সাগর আমাদেরকে বিভিন্ন স্থান থেকে কুড়িয়ে নিয়ে একটা জায়গায় করেছিল, জড়ো করেছিল। এবং নিশ্চয় স্বীকার করবেন যে সার্কাসেও একজন রিং লিডার লাগে, রিং মাস্টার লাগে। তো কারণ হলো কি, যে আমরা যদি 10 জন থেকে থাকতাম, এখানে কিন্তু একজন বিখ্যাত আছেন, বিখ্যাত ফার্মাসিউটিক্যাল কোম্পানির প্রধান, তিনিও আমাদের আড্ডার আসরের একজন ছিলেন। মুক্তাদির কই, আমি বলতে চাচ্ছি যে ওর কথা বললাম এই কারণে যে নানাবিধ জায়গা থেকে ইফতেখার নানাবিধ জায়গা থেকে একটা জায়গায় এসে ছন্দাও এই যে মানুষগুলোকে এক করা এবং এক রাখা, এবং এক একজন কিন্তু এক এক রকমের এই সবগুলোকে ও এক করে রাখতে পেরেছিল। যেমন আমাদের বাচ্চু ভাই, সকলে জানেন যে আমরা ঢাকা থিয়েটারে অভিনয় করতাম, ওই দলে হুমায়ুন ফরিদি, রাসুল ইসলাম আসাদ, জহিরুদ্দিন পেয়ার, আলমসু ছিলেন, অসংখ্য হ্যাঁ, পীযূষ। তো আমার বন্ধুরা, বাইরের বন্ধুরা জিজ্ঞাসা করতো, ওই যে ফারা আছে সামনে, জিজ্ঞাসা করতো যে এতগুলো কই মাছ নাসিরুদ্দিন ইউসুফ একটা হাড়ির মধ্যে রাখে কি করে। সাগর খাবার দাবারে এই কই মাছগুলো বসেছিল। আমি যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে, রহমান যখন আমাকে বলল যে খাবার দাবার নিয়ে, সাগরের হিসাব হচ্ছে যে ওই খাবার দাবারে যারা আড্ডা দিত তার মধ্যে 11 জন 21 পদক পেয়েছে। অভিনন্দন, অভিনন্দন খাবার দাবার। ভাই আমি আচ্ছা আমারটা শেষ করি। আমি 30 সেকেন্ড একটু সময় নেই। সেটা হচ্ছে যে এই যে আমাদের প্রিয়জন আপনজনরা বসে আছে যে বইটির জন্য, আমার মনে হয় এখন সময় হয়ে গেছে তাদের হাতে বইটি তুলে দেবার। যে এই যে প্রিয়জন আপনজন, মানে এটি বিষয়টি এরকম না যে একজন শুধু স্মৃতিচারণ না, মানে এখানে এমন সব গুণী মানুষ আছে যাদের মাধ্যমে একটি সময়ের চিত্র, একটি জীবন দর্শন, একটি মানুষ কিভাবে বেড়ে উঠেছে, সে কিভাবে একটি সমাজকে আলোকিত করেছে, কিভাবে সংস্কৃতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে, এই সব কিছুই কিন্তু এই বইয়ের ভিতরে বলারবন্দি হয়ে আছে।
এবং যেটা লেখক বলেছেন যে এটি কিন্তু 15 বছর ধরে লিখছেন, এমন না যে একটানা 100 জনের জীবনী লিখে গেছেন, তা কিন্তু নয়। হ্যাঁ, এখানে ফজলে লোহানীর কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, সেই যদি কিছু মনে না করার মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, সেই অনুষ্ঠান করার পেছনের ঘটনাটা কি ছিল, এরকম অসংখ্য। এই যে এখানে মানে আমাদের একজন নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু ভাই বসে আছেন, আমাদের একজন জুয়েলাইট আছেন যাকে নিয়ে আমরা গর্ব করতে পারি, আমাদের একজন আবুল হায়াত আছেন অভিনেতা, আমাদের দিলারা জামান আছেন, এরকম অসংখ্য মানুষ এখানে বসে আছেন যারা প্রত্যেকেই এক একজন জীবন্ত কিংবদন্তি। আমি একটুখানি কৃতজ্ঞতা জানতে চাই যে খুব ছোটোবেলা থেকে যে বড় হয়েছে মুস্তাফা মনোয়ার, আজকে ভাবি এখানে এসছেন, উনি নেই, ভাবির প্রতি আমাদের কৃতজ্ঞতা। হাবিব ভাই হাবিবুর রহমান খান অনেক আগে চিতাচেকটি নদীর নাম করেছিলেন, তারপর আবার ফিরে এসেছেন এবং সাম্প্রতিককালে উনি ইমপ্রেসের সঙ্গে একটা ছবি করেছেন। সুতরাং 80 বছর বয়স পার করার পরও তিনি যে ছবি করার উৎসাহ দেখাচ্ছেন, সেই জন্য তার প্রতি কৃতজ্ঞতা। এবং প্রিয়জন আপনজনের মধ্যে তিনি আছেন। আরেকজনকে দেখতে আমি আসলে অনেককে দেখতে পাচ্ছি না বা মনেও করতে পারছি না। জিলুরের কথা তখনই বলা উচিত ছিল যে জিলুর রহমান প্রতিদিন কি করে পর্দায় আসেন, এটা একটা বিশ্ব রেকর্ড। যে প্রতিদিন 2 জন অতিথি নিয়ে, 3 জন অতিথি নিয়ে কিংবা 1 জন নিয়ে তিনি চ্যানেলের পর্দায় আসছেন। কিন্তু এবং প্রথম দিকে যখন তিনি আসতেন, তার আগে তার সঙ্গে আমরা কাজ করেছি খবরের কাগজে, তখন সাংবাদিক ছিলেন, শুধু লিখতেন। এবং টেলিভিশনের প্রথম দিকে তিনি একদমই কথা বলতেন না। এখন টক শো মানেই বা যার সাথে কথা বলতে পারলে সবাই খুশি হন, তার নাম জিলুর রহমান। আচ্ছা ব্রাউনিয়া, আমি আমার প্রসঙ্গটা শেষ করি। সেটা হচ্ছে যে আমি যখন রহমান আমাকে বলল যে খাবার দাবার নিয়ে একটা কিছু লেখার জন্য, একটা বই লেখার জন্য, তা আমি সেটা মাথায় রেখেছি। সাগরের সঙ্গে এবার আমেরিকাতে যাওয়ার পর তার সঙ্গে একটু মানে বহুদিন তো এত ঘনিষ্ঠভাবে থাকা হয় না একসঙ্গে, যদিও তার সঙ্গে আমি আগেও একবার আমেরিকাতে গিয়েছি। যাই হোক, প্রতিদিনই 2-1 দিন পরপরই তার সঙ্গে দেখা হয়। আমি এক রাতে খাবার দাবার নিয়ে ভাবতে ভাবতে আমার মনে হলো যে শুধু খাবার দাবার নিয়ে কেন, আমি ফরিদুর রেজা সাগরকে নিয়েই তো একটা বই লিখতে পারি। এবং আমি সিদ্ধান্ত নিলাম যে আমি সাগরকে নিয়েই লিখব, এবং সেই লেখার মধ্যেই অনেকখানি জায়গা দখল করে থাকবে খাবার দাবার। তো সাগর, খাবার দাবারের জন্য আবারও ধন্যবাদ তোমাকে। মানে কোন খাবার দাবার, যেখানে বসতেন, নাকি এখন যে খাবার দাবার চলছে আমাদের সকলের? গত 50 বছর ধরে সাগর আমাদের খাইয়েই তো চলেছে, এটা আর থামেনি। সেই আমরা তো খাবার দাবারে খেতেই যেতাম, সঙ্গে বন্ধুত্ব। খাবার দাবার মানে ব্রাউনিয়া শুধু খাদ্য গ্রহণ না, আড্ডা, গল্প। আমরা প্রতিদিন এখানে কর্নার রয়েছে, আমি বিপদগ্রস্ত হব যদি তোমরা শুধু খাবার দাবারে খাওয়া খেয়ে থাকো। কর্নার খাও কি খাওনি তোমরা? কর্নার খাওনি? কোনা তো আমেরিকাতে গিয়ে রোজ আমাকে রান্না করে খেয়েছে এবং বলছে যে সাগরে আমি বলতে খাওয়াবো হবে না, না। মিলন ভাইকে খাওয়াবো। না, সাগর আর কণা তো অবিচ্ছেদ্য। মানে যখন একটি নারী একজন পুরুষকে বিয়ে করলেন, স্বামী হিসেবে গ্রহণ করলেন, সেই ছেলেটি যে এত কিছু করতে পেরেছে, তার অর্ধেক ক্রেডিট তো কণা ভাবে। কণা আমাদের বন্ধুকে আগলে রাখার জন্য ঠিক তোমার কাছে আমরা সবাই অনেক অনেক কৃতজ্ঞ। আমরা আমাদের কণা ভাবির কাছে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই বইটা নিয়ে কাজ করতে গিয়েও কিন্তু আমরা চ্যানেলে অফিসে আব্দুল্লাহ নাসের, আমিরুল ভাই, আফজাল ভাই আমরা সবাই কিন্তু কণাভাবির খাবারও খেয়েছি, কণাভাবির পাঠানো খাবারও আমরা বেশ কয়েকদিন খেয়েছি এর মধ্যে। আসলে একজন স্বামী এগিয়ে যাবেন অথবা একজন স্ত্রী এগিয়ে যাবেন, সেখানে যিনি সাথে থাকেন তার জায়গাটি অনেক গুরুত্বপূর্ণ। কারণ মেঘনা মোহনা তৈরি হয়েছে, লেখাপড়া করে বড় হয়েছে, সকল দায়িত্ব পালন করেছেন কণা ভাবি, এবং সংসার সামলেছেন তিনি, আর পৃথিবী সামলেছেন ফরিদুর রেজা সাগর। এবার আমরা সাগরের কথা শুনি। লেখক কথা বলে না, লেখক লেখক লেখে। আজকে আমি লেখক এবং মাঝখানে বসার সুযোগ পেয়েছি। সবাইকে ধন্যবাদ, বাজারকেও। রানা ফেরদৌস হাসান একটা প্রশ্ন করেছেন যে যখন তিনি অফিসে আসতেন আমি বলতাম যে ফেরদৌস হাসান এসছে, ওকে মুড়ি দাও, আর হুমায়ুন আহমেদ আসতে বলতাম হুমায়ুন ভাই এসছে, তাকে মুরগি দাও। যে যেরকম সেরকমই তো দেবো। এতে অভিযোগ করার কি আছে? না, রানা মুড়ি পছন্দ করে, এটা আমি জানি। যাই হোক, উত্তরটা পাইলাম আর কি। রানা পেন্সিল দিয়ে লিখতে পছন্দ করে, কলম দিয়ে লিখতে পারে না। আমরা আমাদের আজকের আলোচনায় বোধহয় একেবারে শেষের দিকে চলে এসেছি। আমি শেষবারের মতো আফজাল হোসেন আপনার কাছে একটু জানতে চাইব যে এর যে নান্দনিক বিষয়টা, আপনি যে এই যে প্রথম যখন বইটি হাতে এলো, আমরা সকলে মিলে একসঙ্গে এটাকে দেখলাম যে প্রথম ভূমিষ্ঠ হয়েছে, সেই মুহূর্তের অনুভূতি এবং এর প্রচ্ছদের যে নান্দনিক বিষয়টি, এর বিষয়ে যদি একটু কিছু বলেন। না, আমি প্রচ্ছদটা এঁকে দিয়েছিলাম, কিন্তু
এঁকে দিয়েছিলাম, কিন্তু আমি মনে হয় যে সর্বশেষ যে পর্যায়ে প্রচ্ছদটা আমি দেখতে পাচ্ছি সেটার এটা প্রধান ভূমিকা হচ্ছে মাঝারের। মাঝার অনর্গল ভেবেছে যে এই প্রচ্ছদটা শুধু এঁকেই দেওয়া হয়েছে, সেটা ছাপা কিভাবে হবে, কিভাবে ছাপা হবে, এই যে চটের উপরে ছাপা হবে, চটটা সাদা হবে, বা তার উপরে আপনারা দেখতে পারবেন যখন প্রচ্ছদটা হাতে পাবেন যে প্রচ্ছদের যে জলজলে ভাবটা একটা ট্রেসিং পেপার দিয়ে ওটাকে আবার ঢেকে একটু হালকা করে দেখা হবে। এই যে একটা বই নিয়ে গভীর করে ভাবা, এটা আজকাল কে ভাবে? এবং আমাদের সৌভাগ্য যে একটা বই নিয়ে ভাবা হয়েছে, প্রকাশক ভেবেছেন, লেখক ভেবেছেন, এবং আপনারা সেটাকে গুরুত্ব দিয়ে ওই দাওয়াতটা কবুল করে এখানে এসেছেন। এবং আপনাদের আসার কারণেই মনে করি যে এই বইয়ের মোড়ক উন্মোচনটা অনেক বেশি উজ্জ্বল একটা দিনে পরিণত হবে। একটু আগে সাগর আমাকে মনে করে দিল যে খাবার দাবারের কথা বলছিলাম। খাবার দাবার আমাদের অনেক গর্বের জায়গা। খাবার দাবারে নাটকের টিকিট বিক্রি হতো তখন, মানে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল। মহিলা সমিতিতে নাটক হবে, সেই টিকিট পাওয়া যেত খাবার দাবারে। আবার জুয়েলার্স তখন বিখ্যাত জাদুকর, তার ঠিকানাও ছিল কিন্তু খাবার দাবার। মনে আছে নিশ্চয়? অশেষ কৃতজ্ঞতা। আমি বিশ্বাস করি যে বইটা যখন মোড়ক উন্মোচন হয়ে আপনারা পুরোটা দেখতে পাবেন, আপনাদেরও আজকে আসা এবং এই অনুষ্ঠানটা অংশ নেওয়াটা সার্থক হবে। ভালো থাকবেন সবাই। না, লুকিয়ে লুকিয়ে যারা দেখছেন, কথা কিন্তু ছিল যে আপনারা উকিঝুঁকি মারবেন না, বই বন্ধ থাকবে, যখন মোড়ক উন্মোচন হবে তখন একসাথে আমরা মোড়ক উন্মোচন করব। তো আমরা ইমদাদুল হক মিলন আপনার কাছে শেষবারের মতো যাচ্ছি আজকের দিনের জন্য, যে এই বইটির বিষয়ে আর কি আপনি বলতে চান যে এখনো আমরা শুনতে পাইনি? আমি আসলে তো বইয়ের মানুষ, সাগরও তাই, আফজালও তাই। আফজাল লিখেছে কম, প্রচ্ছদ দেখেছে অনেক, তার লেখাও অনেক, কিন্তু অনেক মানে প্রচ্ছদের তুলনায় অত নয়, সাগরের অনেক। আর আমি যেহেতু লিখে আমাকে খেতে হয়েছে, আমি অনর্গলে লিখে গিয়েছি। যাই হোক, সাগরের লেখার কথা আমি খানিকক্ষণ আগে বললাম। এই বইটির কথা, আমি বইটি এখনো দেখিনি, সবার মতোই আমি বইটি দেখিনি, কিন্তু অন্য প্রকাশ এবং মাঝারদের রুচি সম্পর্কে আমার ধারণাটা আছে। তারা হুমায়ুন আহমেদের সব বই প্রকাশ করেছেন, আমার অনেক বই প্রকাশ করেছেন, আরও অনেক লেখকের বই প্রকাশ করেছেন। অন্য প্রকাশের বই হাতে ধরলেই বোঝা যায় যে এটা অন্য প্রকাশের, অন্য কারো সঙ্গেই মেলে না, ওরা ওদের নামের মতোই অন্য। তো আমি নিশ্চিত যে এই বইটি একটি অনন্য সাধারণ প্রোডাকশন হয়েছে। আফজালের কাভারের তো আমি আর কি বলবো, বন্ধুর ভক্ত, হ্যাঁ, তার গুণের ভক্ত, তার লেখার ভক্ত, তার প্রচ্ছদের ভক্ত। আমার বহু প্রচ্ছদ তিনি এঁকে দিয়েছেন, আমি দিনের পর দিন গিয়ে বসে থেকেছি, আমাকে ঘুরিয়েছে আবার করিয়ে দিয়েছে। হ্যাঁ, বন্ধু বলে বলছি না, যে সাগর শিশু সাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছে, কিন্তু তার যে বইগুলো প্রকাশিত হয়েছে সেগুলোর দিকে যদি আমরা তাকাই, তাহলে শুধু যে বাচ্চাদের জন্য লিখেছেন তা না, বিচিত্র বিষয়ের উপর লিখেছেন, বিচিত্র। এমনকি আজকে সকালেও যে আমি লেখাটা পড়ে ওকে বলেছি যে একটা মাথায় এভাবে কাজ করে কি করে, মানে কত দিক থেকে কত বিষয় নিয়ে ও ভাবতে পারে। যদি তার বইগুলো কেউ নেড়ে চেড়ে দেখে তাহলে অনুমান করতে পারবে যে এমন কোনো বিষয় নেই যেটা নিয়ে ও লেখেনি। সেজন্যই মনে করি যে আজকের এই গ্রন্থটা আরও একটি বিশেষ ধরনের দিকে গেল। সব মিলিয়ে এই বইটি একটি মানে আমাদের প্রকাশনা জগতের জন্য একটি অনন্য সাধারণ বই, এবং সাগরের লেখনির জন্য এটি একেবারে অসামান্য একটি বই হয়ে উঠবে বলে আমার ধারণা। আমি এখনো পড়িনি, কিন্তু এটা আমার নিশ্চিত বিশ্বাস। মাঝারদেরকে অভিনন্দন এত এইরকম এটি কাজ করবার জন্য, সাগরকে অভিনন্দন তার লেখার জন্য, আর আফজালকে আফজাল সবসময় অসামান্য প্রচ্ছদ করে, এবারেও তাই করেছে। আফজাল হোসেন, তোমাকেও ধন্যবাদ। এই মুহূর্তে আমি কণা রেজাকে, আমাদের কণা ভাবিকে আমন্ত্রণ জানাচ্ছি। একটা মেয়ে হওয়ার খাতিরে তো অবশ্যই জানি, মানুষ হওয়ার খাতিরেও আমি জানি একজন স্ত্রী সফল হতে যেমন স্বামীর একটা কৃতিত্ব থাকে, একইভাবে একটা ছেলে যখন পুরো পৃথিবী জয় করে অর্ধেক কৃতিত্ব তার স্ত্রীর। তার জন্য জোরে হাততালি। এবং একটা নকল আমি ফাঁস করে দিচ্ছি, উৎসর্গ কণা রেজা। আর তাই ফরিদুর রেজাকে আমি অনুরোধ করব
এই বইটি যাকে উৎসর্গ করেছেন তাকে আরও একবার উৎসর্গ করুন। উৎসর্গ করলেন নিজেকে, নিজের জীবনকে, নিজের লেখা সমস্ত অনুভূতিকে, এবং উৎসর্গের লেখাটা আমার ভীষণ ভালো লেগেছে, বলবো না, আপনারাই পড়বেন। থ্যাংক ইউ আমাকে উৎসর্গ করার জন্য। এই 100 জনের সঙ্গে আমিও আছি, আপনজন প্রিয়জনের মধ্যে। যাই হোক, সবাই দোয়া করবেন সাগরের জন্য। লিখে আমরা ভালো লিখে, খুব ভালো লিখে। আপনাকে এবারে সকলকেই অনুরোধ করছি, সকল ওই বইটা একটু মোড়ক উন্মোচন করবার জন্য ফিতাটা খুলবেন, মোড়কটা খুলবেন, আপনারা বইটা বের করবেন। আমরা মঞ্চ বলে কিছু নেই, পুরো ঘরে বাড়িতে আমরা যারা আছি, হৃদয়ে আমরা যারা আছি, সকলেই আমরা বইটাকে তুলে ধরতে চাইছি। আমাদের প্রত্যেক প্রিয়জন আপনজনের হাতে একটি করে প্রিয়জন আপনজন। ধন্যবাদ।